এবং শুরুই করবে একটা বেশ ভালো খবর দিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গে যারা চা শ্রমিক রয়েছেন তাদের জন্য খুব ভালো খবর। কদিন আগে তো আমরা দেখলাম যে শাইলির একটি চা বাগান খুলে গেল, শাইলির পর এবার দেবপাড়া চা বাগান। কয়েকদিন আগে উত্তরবঙ্গে যখন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বন্ধ বাগানের চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর একের পর এক চা বাগান খুলে যাচ্ছে, শাইলি চা বাগান খুললে, এরপর দেবপাড়া চা বাগান। ভোটের মুখে এই চা বাগান একের পর এক খুলে যাওয়া স্বাভাবিক কতটা প্রভাব ফেলছে চা শ্রমিকদের মধ্যে, তারা তো স্বাভাবিকভাবেই খুশি। কি বলছেন সেখানকার মানুষ? আমাদের প্রতিনিধি রকি সঙ্গে রয়েছেন। রকি, সোনিশা, তোমাকে বলে রাখতে চাইবো 10 দিনের মধ্যেই কিন্তু ডুয়ার্সে পরপর দুটি চা বাগান খুলে গেল। রীতিমতো খুশি কিন্তু চা শ্রমিকেরা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তিনি কিন্তু জানতে পারেন যে মালবাজারের অন্তর্গত যে শাইলি চা বাগান সেটি বন্ধ রয়েছে, এর পাশাপাশি বানাহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানও বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কারণ তাদের বকেয়া মজুরি কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া থাকার কারণেই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল এবং মালিক কর্তৃপক্ষ কোন রকম সহযোগিতা না করেই বাগান বন্ধ করে চলে যায়। তারা দিশেহারা হয়ে পড়ে, সরকারি চাল খেয়ে তাদের দিন কাটে, কিন্তু বাড়তি চিকিৎসার জন্য যে অর্থ তা কিন্তু যোগান দিতে পারছিলেন না, এমনটাও কিন্তু অভিযোগ ছিল শ্রমিকদের। অবশেষে কিন্তু মালবাজার সভা থেকে কিন্তু তিনি বলে দেন যে শাইলি চা বাগান খোলার ব্যাপারে তিনি কথা বলবেন, আর অবশেষে শাইলি চা বাগান খুলে যায়। আজ ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু দেবপাড়া চা বাগান খুলে গিয়েছে, প্রায় দেবপাড়া চা বাগান খুলে গেল। এবং আমরা জানি প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই ভোটের মুখে চা বাগান খুলে যাওয়া স্বাভাবিকভাবে একটা অন্যরকম বার্তা দিতে পারে বা অন্যরকম একটা কাজ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে হ্যাঁ, বন্ধ চা বাগানের শ্রমিক যাদের চা বাগান খুলে গিয়েছে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, তারা কিন্তু যথেষ্ট খুশি। আজকে আমাদের বাগান খুলছে, তো লেবার কম আছে, কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, যখন এই অভিযোগের সরব তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় দিলীপ ঘোষের এমন বক্তব্য যা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করছে, বিস্ফোরক বক্তব্য বলা যেতে পারে। ভোটের বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। শুনুন বক্তব্য। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা উত্তর দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি। কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার? শুনুন। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ, তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। আমরা যেটা বলেছি ভারতের আইনের কথা বলেছি, দিলীপ বাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবু ভোট চাইবেন, তো তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। এবার এনআইএ এর বিরুদ্ধে কমিশনে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপির যোগসাজশের অভিযোগ নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আমরা যখনই দেখছি যে এ রাজ্যে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে লোকসভা ভোটের আগে, তখনই দুর্নীতিকে অস্ত্র করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে কি পাল্টা কোথাও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তাও আবার ভোটের মুখে, এবং তারা ভূপতিনগর যে তথ্য তুলে ধরছে সেই বিষয়টিকে অস্ত্র করা হচ্ছে? দেখো, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে দ্বারস্থ হচ্ছে।
কেন্দ্রীয় এজেন্সির যে অতি সক্রিয়তা বা নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সির কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিক সেই বিষয়ের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছিল। যদিও তৃণমূলের বক্তব্য সেটি এখনো পর্যন্ত পেশ করা হয়নি বা সেটা তৈরি করে কাউকে জানানো হয়নি। এর মধ্যে ভূপতিনগরের যে ঘটনা সেই ঘটনার রেস তৃণমূল কংগ্রেস ধরতে চাইছে এবং গতকাল তারা যে অভিযোগকে প্রকাশ্যে নিয়ে এসছে সেটা হচ্ছে যে বিজেপি নেতা গিয়ে এনআইএ এর এসপির সাথে দেখা করছেন এবং তারপরেই হচ্ছে রেডের ঘটনা ঘটছে, এটাকে তারা পুরোপুরিভাবে প্রচারের কাজে ব্যবহার করতে চায় এবং সে কারণেই হচ্ছে কেন্দ্রীয়ভাবে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের যে সদর দপ্তর সেখানে দেখা করে তারা পরিস্থিতি সম্পর্কে জানাতে চায় এবং তাদের দাবি দ্রুত এই বিষয়ে নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত সেটা জানাক। একই সঙ্গে হচ্ছে এনআইএ যে নতুন ডিজি নিয়োগ করা হয়েছে এমনই দাবি তাদের এবং সেই প্রসঙ্গে তাদের দাবি যে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 3 বার ধরে ডিজি বদল করতে পারে, এক্ষেত্রে এনআইএ যে ডিজি বদল করা হয়েছে এক্ষেত্রে কি নির্বাচন কমিশন জানিয়েছে, তাহলে কে বা কিসের ভিত্তিতে এটি করা হলো? ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরো একবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ এবং লোকসভা নির্বাচনের আগে তাদের বক্তব্য যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যে আচরণ করা হচ্ছে তাতে কার্যত বিরোধী দলের কর্মী নেতারা যারা রয়েছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ আবির। এদিকে যাওয়ার আগে তৃণমূলের প্রতিনিধি দল যে রয়েছে সেই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন, তিনি যাওয়ার আগে কি বলেছেন শুনবো। অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায়, অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে, এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক গিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, আপনি দোলা সেনের বক্তব্য শুনলেন এবং তিনি বলছেন যে আরো একবার সেই একই অভিযোগ যে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে এবং সমান মাঠে খেলা চায় বিজেপি এবং তৃণমূলের, আপনি কি বলবেন? দেখুন, দোলা সেন যে সমান মাঠের খেলার কথা বলছেন না, বিজেপি অসমান মাঠে খেলতে খেলতেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 242 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 200 আসন পেয়েছিলাম। মানুষ বলতেন যে এই দলটা উঠে যাবে, অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার সাংবাদিকতায় ফিরবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন আমরা চলে যাইনি। আমাদের দেখে মজা করে বলা হতো হাম দো হামারা দো। 2 নেতা অটল আদবানি আর 2জন মাত্র সাংসদ, একজন গুজরাটে আরেকজন জোটে অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে আমরা মানুষের আশীর্বাদ দিয়ে 303-এ পৌঁছেছি। কারোর দয়ায় নয়, কারোর দাক্ষিণ্যে নয়, কোন ইডি সিবিআই কে দিয়ে নয়, কোন এনআইএ কে দিয়ে নয়, কোন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে নয়, কোন ইনকাম ট্যাক্স এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে নয়। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, নজরদারিতে তদন্ত হচ্ছে। বোমা বিস্ফোরণ হয়েছে, তৃণমূলের 3 জন মারা গেলেন, পুলিশ কিছু করলো না। মানুষে কি মামলার উপরে ভিত্তি করে সেখানে কোর্ট নির্দেশ দিল আর তার জন্য রায় দেওয়া হলো। আর আজকে বিচ্ছিন্নতাবাদীদের মতো, কাশ্মীরের আলগাওবাদীদের মতো তারা বিবৃতি দিচ্ছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মলেস্টেশনের কেস আনছেন। এই ধরনের ঘৃণ্য ঘটনা তো ভারতীয় রাজনীতির ইতিহাসে অতীতে কোনোদিন কেউ করেনি। যে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসে কোনোদিন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নরসিংহ রাও, পন্ডিত নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রীরা পর্যন্ত কাশ্মীরে কোনো ভূমিকা নিয়ে, তাদের ভূমিকা নিয়ে বিজেপিও যেমন কোনদিন প্রশ্ন তোলেনি, জনসংঘ তোলেনি, কংগ্রেসও কোনোদিন এই প্রশ্ন তোলেনি। আজকে তৃণমূল এই ভাষায় কথা বলছে, মানুষের প্রত্যাখ্যান করতে। ধন্যবাদ শ্রমিকদা। বারুইপুকুরে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। বারুইপুর 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। বারুইপুরে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন, কবে থেকে এই পুকুর ভরাট করা হচ্ছে, ঠিক পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ, সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, কতদিন ধরে এই কাজ চলছে, অর্থাৎ একটা পুকুরকে ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ, 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ করছে, কি জানতে পারছো?
একদমই দেখো, বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে, এই মর্মে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের যেটা অভিযোগ যে 3 নম্বর ওয়ার্ডে বারুইপুর যে রেল স্টেশন রয়েছে তার ঠিক বিপরীতে সেখানে পুকুর, এখনো পর্যন্ত রেকর্ডে সেটি পুকুর রয়েছে, সেই পুকুরের ওপরে একটি রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে এবং সেই রেস্তোরাঁর প্রায় G+4 অর্থাৎ 5 তলা যে রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে। যদিও রেস্তোরাঁর মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে সেখানে পুকুর আর নেই, সেখানে পুকুর ভরাট হয়ে রয়েছে এবং সেখানে তারা এই রেস্তোরাঁ বানাচ্ছেন। তবে এই মর্মে যে রেস্তোরাঁ বানানোর জন্য বা কংক্রিটের বাড়ি বানানোর জন্য যে পারমিশন লাগে সেই পারমিশন তারা এখনো পর্যন্ত নেননি। তারা এই পারমিশন নেওয়ার জন্য দরবার করেছেন, অর্থাৎ যে রেস্তোরাঁ 5 তলা রেস্তোরাঁ তৈরি হয়ে গেছে, প্রায় ছাদ পড়ে গেছে, সেই রেস্তোরাঁর কিন্তু কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলর কি বলছেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন অর্পণ? একদমই, কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এখানে একটি রেস্তোরাঁ রয়েছে, তবে সেই রেস্তোরাঁ নিয়ে বিজেপির কেন এই নির্বাচনের সময় বাড়াবাড়ি সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। অবশ্যই এই যে রেস্তোরাঁ তার কোনো পারমিশন রয়েছে কিনা সেটাও তিনি খতিয়ে দেখবেন। এবং বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী তিনি জানিয়েছেন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে এই অবৈধ নির্মাণের জন্য। তার মধ্যে এই যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর নামও রয়েছে, তিনি এমনটাই জানিয়েছেন। তদন্ত হবে এবং তদন্ত হয়ে যদি এই রেস্তোরাঁ কোনো নিয়ম না মেনেই তৈরি করা হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বারুইপুরের পৌর প্রধান। বেশ, ধন্যবাদ। এই সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোনো রকম একটা লিখিত কমপ্লেন বা কোনো রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে তাহলে আমার তো একটা থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ নয়। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে আমি নিশ্চিতভাবে সেটা দেখব এবং যথাযথ আইনগত ব্যবস্থা যদি নেওয়ার আমি অবশ্যই নেব। যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি চলছে। আজও আমরা 4-5টা বাড়িকে ধরেছি, তাদেরও আসতে বলা হয়েছে। আমরা এক পর এক এরকম বাড়িগুলোকে আমরা ধরব। এই যে পুকুর ভরাট করে 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ উঠছে, কিন্তু এই পুকুর, এই রেস্তোরাঁর যিনি মালিক তিনি কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলছেন যে এখানে যে পুকুর ছিল সেটা তার জানাই নেই। কি বলছেন তিনি, শোনাবো। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, যদি কেউ বলে থাকে এটা ভুল কথা বলে আছে। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে, আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে, পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত, আর সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ পাঠানো হয়। মন্ত্রীর বদলে তার এক প্রতিনিধি ইডিতে হাজিরাও দেন। অফিসারদের সামনে মোবাইল আনলক করেন মন্ত্রীর প্রতিনিধি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করলো ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করলো ইডি, কি জানা যাচ্ছে?
দেখো, অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করতে সক্ষম হলো ইডির আধিকারিকরা। ইডি সূত্র থেকে খবর যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়ে তার মোবাইল বাজেয়াপ্ত করেছিল এবং সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি হাজির না হলেও তার এক প্রতিনিধি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এবং তিনি অফিসারদের সামনে মোবাইল আনলক করেন। তদন্তকারীরা এটা কিন্তু তারা মনে করছেন যে এই মোবাইল থেকে মিলতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য প্রমাণ এবং মোবাইলের এই চ্যাট হিস্ট্রিতেই আপাতত কিন্তু নজর রয়েছে তদন্তকারীদের, কারণ চন্দ্রনাথ সিনহা কার সঙ্গে কি চ্যাট করেছেন, তাতে এমন কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেই সম্পর্কে একাধিক তথ্য জানতে পারে ইডি। ধন্যবাদ। কমিশন এজেন্সি নালিশ তৃণমূল কংগ্রেসের এনআইএর বিরুদ্ধে কমিশনের তৃণমূল। ভূপতিনগরের ঘটনায় কমিশনের দ্বারস্থ তৃণমূলের জাতীয় নির্বাচন কমিশনে টিএমসি 10 জনের প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। 10 জনের প্রতিনিধি দলের সদস্যরা তারা আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ, কি খবর রয়েছে এই বিষয়ে? দুটো বিষয়। প্রথমত হচ্ছে যে ভূপতিনগরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে গত পরশু থেকে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দাঁড়িয়ে এনআইএ এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে এনআইএ এর নতুন ডিজি নিয়োগ হয়েছে, সেই ডিজি নিয়োগের ব্যাপারে ইলেকশন কমিশন আদৌ অনুমতি দিয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেও ইলেকশন কমিশনকে কাছে জবাব দিয়ে চায় বা ইলেকশন কমিশনের কাছে জানতে চায় তৃণমূল কংগ্রেস। আর তৃতীয়ত হচ্ছে এই নিয়ে এর আগেও কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছিল এবং তারপরে তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ফ্রেম তৈরি করে দেওয়া হয়নি, ফলে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যে ধরনের আচরণ করছে বিরোধী দলগুলোর প্রতি তা যথাযথ নয়। এই বিষয় নিয়ে তারা দেখা করতে চায় বিকেল 4:30 নাগাদ নির্বাচন কমিশনের কাছে। সেই কারণেই আজকে কলকাতা থেকে 10 সদস্যের যে প্রতিনিধি দল তারা রওনা হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশ্যে। বেশ, একেবারেই আবির। অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায়, অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে, এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে, আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক, দিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত।